দেখো আমি গতদিনে তোমাদেরকে যে কথাগুলো বলেছিলাম আজকেও আমি আবার নতুন করেই সেই কথাগুলোই বলবো এখানে। সেটা হচ্ছে গতদিন কিন্তু তোমাদের বুঝাইছিলাম যে হিসাব কাকে বলে, তাই না? হ্যাঁ, এই যে এখানে দেখো বিস্তারিত লেখা আছে যে হিসাব কি। এই যে হিসাব হলো নির্দিষ্ট সময়কালে প্রতিষ্ঠানের সব ধরনের লেনদেনের ফলে সৃষ্ট দায়, আয়, ব্যয় ও সম্পত্তি সম্পর্কিত বিবরণী। এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। এইটা দিলে তোমরা ফটোকপি করে নিবা, তাহলে সব পেয়ে যাবে। আধুনিক পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ এটা বলেছিলাম। সম্পত্তি সংক্রান্ত হিসাব, দায় সংক্রান্ত হিসাব, মালিকানা সংক্রান্ত হিসাব, ব্যয় সংক্রান্ত হিসাব এবং আয় সংক্রান্ত হিসাব। ঠিক আছে তো শামিমা? শুনতে পাচ্ছ শামিমা তুমি? অমিত, কেউ শুনতে পাচ্ছ? যেই শোনো। জি স্যার, শোনা ওকে, যাচ্ছে। ঠিক আছে। তাহলে এই সম্পত্তি সংক্রান্ত হিসাব কি আমি তোমাদের বলেছিলাম এর আগেও গতদিন। সেটা আজকে একটু দেখো। এখানে বলেছে অ্যাকাউন্ট রিলেটিং টু দ্য অ্যাসেট, সম্পত্তি সংক্রান্ত হিসাব। যে লেনদেনের দ্বারা কোনো প্রতিষ্ঠানের বস্তু বা সম্পত্তি হ্রাস বৃদ্ধি পায় বুঝায় এবং তাকে যে হিসাবে লেখা হয় তাকে সম্পত্তি বলে। যেমন দালান কোঠা, যন্ত্রপাতি হিসাব, আসবাবপত্র, নগদান, এগুলো বলেছি। দায় সংক্রান্ত হিসাব গতদিন কাকে বলে সেটাও দেখো তোমাদেরকে আমি বলে দিয়েছি। মালিকানা সংক্রান্ত হিসাব কাকে বলে সেটাও বলে দিয়েছিলাম। আয় সংক্রান্ত হিসাব কি সেটাও তোমাদের বলেছিলাম। যদি কোনো লেনদেনের মাধ্যমে আয় প্রকাশ পায় তবে উক্ত হিসাবকে আয় সংক্রান্ত হিসাব বলে, যেমন বিক্রয়, প্রাপ্ত সুদ, কমিশন, প্রাপ্ত বাট্রা ইত্যাদি ইত্যাদি। হুম, এগুলো তোমাদের বলেছিলাম। তারপরে ব্যয় সংক্রান্ত হিসাব কাকে বলে আমি সেটাও কিন্তু বলে দিয়েছিলাম, ঠিক না? কথা বলবো, অসুবিধা নাই। জি স্যার। হ্যাঁ, তোমরা এক অডিওটা অন রাখো, অসুবিধা নাই। শিউলি, তোমার অডিওটা অন রাখো, প্রবলেম নাই। জাস্ট তোমাদের রুমের ওখানে একটু সাউন্ড টাউন্ড কম হলেই চলবে। আচ্ছা, এখন দেখো, তারপরে গতদিন আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম জাবেদা বা জার্নাল এন্ট্রি, তাই না? জাবেদা কাকে বলে আমি সেগুলো লিখে দিয়েছিলাম। আবার এখানে শিটেও সেটা লেখা আছে যে হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ। হিসাব রক্ষণের ক্ষেত্রে জাবেদা মূল বহি। কারবারের সংগঠিত লেনদেন সমূহ হিসাবের যে প্রাথমিক বইতে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে তারিখ ও ব্যাখ্যা ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা। গতদিন এটাও বলেছিলাম, তাই না? বলেছিলাম। জি স্যার। আচ্ছা, শামিমা নাই মনে হচ্ছে, চলে গেছে কোথাও নাকি? আছে অ্যান্সার দিচ্ছে না। স্যার। ওকে, কথা বলতে হবে, কথা বলতে হবে, হ্যাঁ না সব কথাই বলতে হবে। মনে করো একদম ফ্রিলি ভাবে কথা বলতে হবে। হ্যাঁ, এই তো এরশাদ। আমার ইয়ারফোনে সমস্যা। আচ্ছা, তাহলে ইয়ারফোন ব্যবহার করো না। ইয়ারফোন ছাড়াই কথা বলা। এই যে এরশাদ দেখো আসছে, এরশাদ এখন শুনতে পাচ্ছে। ঠিক আছে, এরশাদ তুমি আনমিউট করো, আনমিউট। ওই যে ওখানে দেখো একটা ইয়ে আছে, ওখানে চাপ দিয়ে দাও। হ্যাঁ, এই তো। এরশাদ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো এখন শুনতে পাচ্ছ, ফাইন। তাহলে আমি কিন্তু গতদিন জাবেদা কাকে স্যার বলে সমস্যা কাজ করতে। বুঝতে পারছি। জাবেদা কাকে বলে গতদিন কিন্তু আমি এগুলো আলোচনা করে দিয়েছি তোমাদের। জাবেদা শব্দটি এই যে জাওর থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো দিবস। এগুলো সিম্পল বিষয়। এটা গেল। এবং গতদিন কিন্তু আমি তোমাদের ডেবিট এবং ক্রেডিট লেখার যে নিয়মাবলীগুলো ছিল আমি সেটাও কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। হুম। ডেবিট, এই অমিত, অডিও অন রাখো। জি স্যার। তারপরে শিউলি, অডিও অন রাখো বাবা। স্যার এখানে সাউন্ড পলিউশন তো ওই জন্য ওকে, অডিও ঠিক অফ আছে, করে ঠিক আছে, রাখছিলাম। তাহলে তোমার টপ করে রাখো। এখন দেখো এরপরে ডেবিট এবং ক্রেডিট লেখার নিয়মাবলী তোমাদের কিন্তু আমি খুব সংক্ষেপে লিখে দিয়েছি। ডেবিট ক্রেডিট লেখার নিয়মাবলী এখানে এই যে সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে হয় ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট, আয় হ্রাস পেলে হয় ডেবিট, আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, দায় হ্রাস পেলে হয় ডেবিট। তারপরে বলেছিলাম কি দায় যদি আহ, এটা হবে, দায়টা এখানে হ্রাস হয়ে গেছে, দায়টা আসলে এখানে হবে বৃদ্ধি। ঠিক আছে, এটা একটু ভুল আছে। দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, উত্তোলন বৃদ্ধি পেলে হয় ডেবিট, উত্তোলন হ্রাস পেলে হয় ক্রেডিট। এইটা তোমাদের ডেবিট ক্রেডিট লেখার নিয়মাবলী। আমি গতদিনে কি করেছিলাম, এটাকে এইভাবে ডিটেলস লিখে দেইনি। দেইনি কেন, এটা এইভাবে ছোট আকারে। একটা একটা করে পড়লে তোমার মনে থাকবে না। আবার এটা দেখো ইংরেজিতে বলেছি, অ্যাসেট মানে সম্পত্তি, ইনক্রিজ মানে বৃদ্ধি। তাহলে অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে হবে ডেবিট। এই যে এখন দেখো ইংরেজিতে চলে আসছি। তারপরে এটা অ্যাসেট,
এটা হলো ডিক্রিজ, মানে যদি কোনো কারণে কমে যায়, নাও অসুবিধা নেই, তাহলে কি হবে? ক্রেডিট হবে। এরপরে দেখো এক্সপেন্স, এক্সপেন্সেস মানে কি? ব্যয়। এই যে এখানে লেখাই আছে এক্সপেন্স মানে এই যে ব্যয়, এটা এখানে লিখে স্যার দিয়েছি। ব্যয় ইনক্রিজ মানে বৃদ্ধি হলে হয় ডেবিট। তারপরে এই যে এক্সপেন্স যদি ডিক্রিজ হয় মানে কমে যায় তাহলে হয় ক্রেডিট। ইনকাম যদি ডিক্রিজ হয় মানে কমে যায় তাহলে হবে ডেবিট। ইনকাম আয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। লায়াবিলিটিস মানে দায় যদি ডিক্রিজ হয় তাহলে হবে ডেবিট। এটা লায়াবিলিটিস বা দায় যদি ইনক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট। ড্রয়িংস মানে উত্তোলন, যদি এটা ইনক্রিজ হয় তাহলে হবে ডেবিট। আর ড্রয়িংস বা উত্তোলন যদি ডিক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট। ঠিক আছে, তো আমরা এটা কি করি? বেশ আমরা জানি, জানি তো। স্যার এখন দেখো ওই যে যে সংক্ষিপ্ত কথাটুকু আমি তোমাদের অঙ্ক করার জন্য শুধু লিখে দিয়েছিলাম এই কথাটা, এই যে সম্পত্তি, আচ্ছা এটাকে একটু লাল কালি নেই তা, সম্পত্তি হ্যাঁ দেখো তো। আর একটা কথা বলি, যদি দেখা যায় তোমাদের লেখা ছোট হয়েছে তাহলে তোমরা স্ক্রিনে হাত দিয়ে টান দিবা, বড় হয়ে যায়, যেমন করে তোমরা ছবি ছোট বড় করো। আবার যদি দেখো যে তোমাদের লেখা মানে স্ক্রিনে দেখা যাচ্ছে না, এটা বড় হয়ে গেছে, তখন টেনে ছোট করে দিবা। ঠিক আছে? লাইন মনে হয় কেটে যাবে 1 মিনিট পরে, লাইন কেটে গেলে আবার একটু জয়েন্ট দিবা, কারণ এবার তো আজকে তো শুধু প্রথমে ঠিকঠাক করতেই চলে গেছে, 40 মিনিট পর লাইন কেটে যায় একটু এটার। এরপরে দেখো বলেছে সম্পত্তি ব্যয় উত্তোলন বৃদ্ধি পেলে হয় ডেবিট, এটা গতদিন বলেছি। সম্পত্তি ব্যয় উত্তোলন হ্রাস পেলে হয় ক্রেডিট। দায়, এই যে আয় দায় হ্রাস পেলে হয় ডেবিট। আর আয় এখানে হবে দায়, এটা একটু ভুল আছে। আয় দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এই এইটা হলো তাবিজ, বুঝতে পেরেছো? এই তাবিজ যদি সাথে থাকে তাহলে কোনো সমস্যাই হবে না। আমার কথাটা বুঝতে পেরেছো তো তোমরা? কপাল ভালো, জি স্যার লাইন, স্যার। লাইন মনে হয় কাটবে জি না, স্যার। বুঝছো? লাইন কাটলো না তো, 40 মিনিট চলে গেল, লাইন কাটলো না, তাহলে ওরা কোনো অফার দিছে আমাদের? কাটেনি কিন্তু, দেখো অলরেডি 40 মিনিট হয়েছে। যাই হোক, তাহলে খুব ভালো। এটা আবার কি আসলো যে এগুলা? এটা যায় না তো। হুম, গেছে। তাহলে এটা হলো ডেবিট ক্রেডিট লেখার নিয়মাবলী। ডেবিট ক্রেডিট লেখার নিয়ম তো মনে থাকবে তোমাদের? হুম। লেখার নিয়মাবলী কি করতে হবে বলো তো? মনে রাখতে হবে। ডেবিট ক্রেডিট এর রুলস মনে রাখতে হবে। কথাটা তো মনে থাকবে? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন এখন আমরা যেটা করব, এই যে এখানে যে সম্পত্তি ব্যয় উত্তোলন আয় দায় এইগুলো আমরা কি করব? চিনব। তোমাদের লেখার দরকার নাই, কারণ আমি এই শীটটা আগামী দিনেই দিয়ে দিব, কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে। আর এটা যেহেতু শীট আকারে আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই বা কিচ্ছু করতেই হবে না। এখানে দেখো সর্বপ্রথমে কি বলেছে, কি বলেছে বলো তো? কি আছে এখানে? সম্পদ হলো প্রতিষ্ঠানের মালিকানাধীন কোনো না, বস্তু এটা কি বা লেখা আছে? দাগেরটা প্রতিষ্ঠানের দাগ দিয়েছি যেটা, ভবিষ্যৎ সুবিধা। অ্যাসেট। অ্যাসেটস। আচ্ছা ঠিক আছে, অ্যাসেট এটা আছে। এখন এই সম্পত্তি কাকে বলে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবা যে স্যার আমি বুঝতেছি না, একটু বুঝান। তাহলে আমি গতদিন কিন্তু সম্পত্তি কাকে বলে তোমাদের একটু বুঝাইছিলাম। সম্পদ হলো প্রতিষ্ঠানের মালিকানাধীন কোনো বস্তু যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করে। অর্থাৎ একজন বলছিল যে যেটা উপযোগ দেয় সেটাই কি বলতো? সম্পদ, তাই না? সম্পদ। আরো অন্যভাবে যদি আমরা বলি, কোনো উপাদান বা উপকরণ যখন তার উপযোগিতাকে মানে উপযোগকে কার্যকর করে মানুষের অভাব মোচন করে বা চাহিদা পূরণ করে, তখন তাকে কি বলা হয়? সম্পদ বলা হয়। খেয়াল করো, তাহলে এমন কোন একটা উপকরণ বা এমন কোন একটা বস্তু যে বস্তু উপযোগিতাকে কার্যকর করবে, অর্থাৎ ওখান থেকে যে সুবিধাটা পাওয়া যাবে আর ওই সুবিধার সাহায্যে যখন মানুষের অভাব মোচন হবে, তখন তাকে কি বলা হবে? সম্পদ বলা হবে। এই সম্পদ সম্পর্কে জিয়ারম্যানের একটা মন্তব্য দিয়েছে, সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, বরং ওই বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকর শক্তি নিহিত থাকে সেটাই হলো সম্পদ। যেমন আমি তোমাদের বলেছিলাম যে গতদিনে যে একটা ল্যান্ড বিল্ডিং উদাহরণ দিয়েছিলাম, ধরো ভূমি,
প্রথমে বলেছে ল্যান্ড। ল্যান্ডের ইংরেজি কি? ভূমি। ভূমি। এটা মনে রাখতে হবে, এখন মুখস্থ করবা মনে মনে। শুনতে পাচ্ছ এরশাদ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আর হচ্ছে আমাদের শিউলি, শুনতে পাচ্ছ? অমিত, শিউলি, তোমরা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে দেখো শিউলিটা কি? শিউলির অডিও অফ আছে। তাহলে ল্যান্ড, এই যে ল্যান্ডটা বলি, এই ল্যান্ড মানে হচ্ছে ভূমি। এখন প্রশ্ন হলো যে ভূমির থেকে আবার কেমনে সুযোগ সুবিধা পাবা? দেখো, তোমার মালিকানায় যদি ভূমি থাকে, তুমি যদি জমির মালিক হও, ওই ভূমিতে তুমি চাষাবাদ করতে পারো, ওই ভূমিতে তুমি বাড়ি করে থাকতে পারো, বা যে কোনো কাজে ওই ভূমিকে তুমি ব্যবহার করতে পারো যেটা তোমার চাহিদা মেটাবে। অতএব ভূমি একটা সম্পদ। আর এরপরে বলছে বিল্ডিং। তোমার বিল্ডিং যদি থাকে, ওই বিল্ডিং এ তুমি থাকতে পারবা, সেখানে তোমার থাকার চাহিদা মেটাবে, অথবা ওই বিল্ডিং ভাড়া দিয়ে টাকা ইনকাম করবা, ওই বিল্ডিং এ তুমি ফ্যাক্টরি বসাতে পারবা, ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবা, অতএব এটাও একটা বিল্ডিং, হচ্ছে একটা সম্পত্তি। এরপরে বলেছে মেশিনারি, মানে যন্ত্রপাতি। কোনো যন্ত্রপাতি যদি তোমার প্রতিষ্ঠানে বা তোমার আন্ডারে থাকে, সেই যন্ত্রকে ব্যবহার করে তুমি যে কাজে লাগাতে চাচ্ছ সেই কাজে তুমি ব্যবহার করে সেখান থেকে সুবিধা নিতে পারবা, অতএব এটাও একটা সম্পত্তি। ইকুইপমেন্ট মানে সরঞ্জাম। ইকুইপমেন্ট বলতে কাকে বোঝায়? দুই একজন বলতে পারো ইকুইপমেন্ট কাকে বলে? সরঞ্জাম। একটা প্রতিষ্ঠানে এই যে কম্পিউটার, তারপরে তোমার ফ্যান, হ্যাঁ, এই এই জাতীয় বিষয় যেগুলো থাকে, এগুলোকে এক একটা কি বলা হয়? ইকুইপমেন্ট। তাহলে এই সকলগুলো জিনিসগুলো ব্যবহার করেও তুমি সুবিধা পেতে পারো, ঠিক কি না? জি স্যার। এরপরে বলেছে লিজ তো হোল্ড। সুইচও তো হবে। হ্যাঁ, সুইচ। হ্যাঁ, সুইচ হবে, হ্যাঁ। লিজ হোল্ড প্রপার্টি, ইজারা সম্পত্তি। দেখো, তুমি যদি কোনো সম্পত্তি ইজারা নাও 5 বছর, 10 বছর, 6 বছরের জন্য, ওই সম্পত্তিটা তুমি ব্যবহার করার জন্য ইজারা নাও, ওখান থেকে তুমি একটা সুবিধা আশা করবা। অতএব ইজারা সম্পত্তিও তোমার একটা সম্পদ। ঠিক আছে তো? ইজারা সম্পত্তিগুলো কি কি, যেমন কি একটা উদাহরণ দিলে একটু ভালো হতো। আচ্ছা, ইজারা সম্পত্তিটা, ইজারা সম্পত্তি লিজ, মানুষ বলে না যে আমি ওর জমি লিজ নিছি। খেয়াল করো। তাদের ভাষায় বলি ইয়া বলে যে খাই আর খালাসি। খাই খালাসি, ওটা ইজারার মতো নয়, বুঝছো? ওটা আসলে ইজারার মতো নয় অনেকটা, তারপরেও বলা যায় ইজারাটা হলো এরকম। শোনো, আমি বলি আসলে ইজারা কি। ওটা যেটা বলা হয় রাখায়, ওটা কট বলে। এই যে দেখো, ইজারা বলতে এখন আমাদের ওই গ্রামের ওইদিকে হয় কি জানো, যে একটা সম্পত্তি চুক্তি করে যে ভাই আমি আপনার সম্পত্তি এই 2 বছর ব্যবহার করব। হুম, বিনিময়ে আপনাকে প্রতি বছরে বা 6 মাস অন্তর অন্তর একটা টাকা দিব। এটা হলো ইজারা। আমাদের এখানে তো বলে যে জমি পত্তনের কথা বলে, পত্তন না হয় এক পত্তন বছর 2 বছর আলাদা জিনিস। হচ্ছে। হ্যাঁ, ওইটা আবার হ্যাঁ, আলাদা। দীর্ঘ সময়ের জন্য। এই ইজারাটা হয় দীর্ঘ সময়ের জন্য। আর একটা আছে কট রাখা, বলে যে তুমি একবারে 50,000 টাকা ওকে দিয়ে দিলা, তুমি ও যতদিন টাকা ঘুরে দেবে না ততদিন তুমি ওই সম্পত্তি ব্যবহার করবে, এইটা। কিন্তু ইজারার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। ইজারার ক্ষেত্রে সে টাকা আর ঘুরে পাবে না। ধরো আমার এখানে একটা জমি আছে, এটা এটা হলো আমার জমি, আর এটা হলো তুমি, আর এটা হলাম হচ্ছে আমি জমির মালিক। ঠিক আছে? এখন তোমার এই একটা জায়গা দরকার, যে জায়গাতে তুমি কোনো একটা ব্যবসা করবা বা অন্য কোনো একটা কাজ করবা। তো জমি, আমার জমিটা তুমি পছন্দ করছো, তো আমাকে এসে বলতেছো যে ভাই আপনার জমিটাতে আমি একটা ব্যবসা করব, তা আপনার জমিটা আমাকে দেন না 5 বছরের জন্য। আমাকে তুমি বললা, তখন আমি বলবো যে ঠিক আছে, আপনি জমি 5 বছর ব্যবহার করবেন, কিন্তু আমাকে প্রতি বছরে 10,000 করে টাকা দেবেন তার জন্য। তাহলে কি হবে? সে প্রতি বছর আমাকে 10,000 টাকা দেবে, তার বিনিময়ে তুমি জমিটা ব্যবহার করবে। আবার ওই 5 বছর পরে আমার সম্পত্তি আমি নিয়ে নিব। যদি বুঝতে পারছো কি? হ্যাঁ, বুঝতে পারছি। আর ওই যে একজন জি বলল স্যার, ওই যে যে প্লট কট, ক্রয় করা, তারপরে অন্যান্য ইয়াগুলা ওইরকম। আর একজন বলল যে স্যার ওটা ওই যে কি কট, কটের টাকা এরকম। ধরো আমার জমি তুমি নিতে চাচ্ছ, তখন আমি যাই তোমাকে বলবো ভাই আমার জমিটা রাখো, রেখে আমাকে টাকা দিয়ে দাও। 1 লাখ টাকা হয়তো আমি নিলাম, আমি যতদিন পরিশোধ করব না ততদিন পর্যন্ত তুমি আমার সম্পত্তি ব্যবহার করবে, পরে আমি যখন আবার তোমাকে টাকা ব্যাক করে দিব তখন তুমি সম্পত্তিটা আমাকে দিয়ে দিবা। ঠিক আছে তো?
হ্যাঁ স্যার। তাহলে ইজারা সম্পত্তিটা একটা সম্পত্তি। এখন একটা কথা বলি, সম্পত্তির মধ্যে অনেক প্রকার আছে বুঝছো, সেগুলো এখনই তো শেখা যাচ্ছে না, তারপরে বলি। একটা হলো দীর্ঘমেয়াদী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, ফিক্সড অ্যাসেট। স্থায়ী সম্পত্তি কোনগুলো স্যার? এই যে জমি, মানে সংজ্ঞাটা আগে শোনো। যে সম্পত্তি থেকে দীর্ঘদিন তুমি সেবা পাবে, যে সম্পত্তি থেকে কতদিন সেবা পাবে? দীর্ঘদিন। দীর্ঘদিন। সেটা নিশ্চিত 1 বছরের বেশি, মনে রাখবা, কমপক্ষে 1 বছর, তার উপরে যতই হোক না কেন সুবিধা পাওয়া যাবে, ব্যবহার করা যাবে, সেটাই হবে স্থায়ী সম্পত্তি। যেমন এই ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট, সরঞ্জামাদি, লিজ হোল প্রপার্টি ইত্যাদি, এগুলো অনেক দিন ব্যবহার হবে, ঠিক কিনা বলো তো? হ্যাঁ জি স্যার। স্যার। ঠিক। আচ্ছা, এরপরে দেখো আরো কিছু জিনিস আছে স্থায়ী সম্পত্তি, ঠিক। এই যে দেখো, কি বলছে, সুনাম বা গুডউইল। আর একটা দেখো বলেছে প্যাটেন্ট, বা আর একটা বলেছে কি কপিরাইট। এইগুলো কি আমরা ধীরে ধীরে আলোচনা করব। এইগুলো স্থায়ী সম্পত্তি, কিন্তু এগুলো অস্পর্শনীয় সম্পত্তি। সুনামে কি স্পর্শ করা যায়? সুনাম না না। স্পর্শ করা যায় না, প্যাটেন্ট এটা কেউ যায় না, কপিরাইট কেউ করা যায় না। কিন্তু এইগুলো কি আমরা ডিটেলস আলোচনা করব। আমরা আগে কাছে আছি কি টেকনো পার্ক। শিউলি কিছু বলবে? তুমি হাত উঠাইছো না স্যার। ওখানে, ওটা এখানে আমি লেখা আসছে যে তুমি আমার এখানে হাত উঠাই দিছো, ঠিক আছে। লাইন, হ্যালো। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ স্যার, আচ্ছা, লাইন আছে। 10 মিনিট পরে লাইন কাটবে, বুঝতে পারছি, সময় বেশি দিছে একটু। তাহলে এই সম্পত্তিগুলো সব স্থায়ী সম্পত্তি। এখন দেখো পরে বলেছে ওখানে আবার এই যে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড মানে হলো হাতে নগদ, ঠিক আছে। এখন এই স্যার হাতে নগদ আবার কেমনে সম্পদ হয়, তাই না? বা ক্যাশ কেমনে সম্পদ হলো? দেখো, বা ব্যাংকে জমা, তোমার হাতে যে টাকা আছে, এই টাকা ব্যবহার করে তুমি যে কোনো সুবিধা নিতে পারবে না? হ্যালো, পারবো। পারবে। কিন্তু তুমি ইচ্ছা করলে এই ক্যাশ দিয়ে যে কোনো সুবিধা নিতে পারবে। তাহলে এই ক্যাশটা তোমার সম্পত্তি। আমি তো বলেছি যে যে সম্পত্তি থেকে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে, তাই তো, যেখান থেকে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে সেটাই সম্পত্তি। আচ্ছা, এরপরে বলেছে দেখো, এই নোট রিসিভেবলটা পরে বলি। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাব, তোমরা প্রাপ্য হিসাবের সাথে পরিচিত আছো, আছো না? হ্যাঁ স্যার। প্রাপ্য হিসাবটা কি? প্রাপ্য হিসাব হচ্ছে এইটা, যদি কোথাও কোনো সেবা দেওয়া হয় বাকিতে, অর্থাৎ সহজভাবে বলি, সেবার বিনিময়ে বা মাল বিক্রির বিনিময়ে যে টাকা পাবো সেটাকেই কি বলা হবে? প্রাপ্য হিসাব। এই নাফিস, নাফিস, আব্বু এখানে এত কথা বলো না, আমি ক্লাস নিচ্ছি বাবা। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হবে, এই অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাব কি বলো তো? হ্যাঁ, যেখান থেকে টাকা পাবো সেটা কিসের সাহায্যে? ধরো সেবার বিনিময়ে, বাকিতে কাজ করে দিচ্ছি, সেবা দিচ্ছি, টাকা পাবো, বাকিতে মাল বিক্রি করছি, টাকা পাবো, যেটাই টাকা পাবো সেটাই হলো প্রাপ্য হিসাব, এতটুকু জেনে রাখবা। আচ্ছা, আর এইখানে দেখো বলা আছে নোট রিসিভেবল বা প্রাপ্য নোট। এই প্রাপ্য নোট কি স্যার? এটা অ্যাকাউন্ট রিসিভেবল আর ওটা নোট রিসিভেবল। এখন প্রাপ্য নোটটা হলো সেই একটা বিষয়, যার কাছ থেকে টাকা পাবো সে মুখে বিশ্বাস পাচ্ছে না, তাকে যখন আমরা কোনো একটা প্রমাণ হিসাবে দিব। ধরো এই হলাম আমি, হ্যাঁ, এই আমি বিক্রি করেছি পণ্য কার কাছে? অমিতের কাছে। অমিতের কাছে মালটা বিক্রি করেছি, সেলস করেছি ধারে, এই 10,000 টাকার মাল। এখন এই অমিত আমাকে টাকাটা দেয় নাই, তাহলে দেয় নাই, তখন এটা কি হবে বলো তো? অমিতের কাছে বাকিতে মাল বিক্রি করলাম, তাহলে প্রাপ্য হিসাব হবে, তাই না? আমার অ্যাকাউন্ট রিসিভেবল হলো। আমি অমিতকে অবিশ্বাস করতেছি, আমি অমিতকে বলতেছি না অমিত তোমাকে টাকা দিতে হবে, তুমি মাল বাকিতে কিনেছো। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা দিবে। ও বলতেছে না আমি দিতে পারবো না, এখন আমার সমস্যা, অথচ অমিতের সাথে আমার ভালো সম্পর্ক। তখন অমিতকে আমি বলছি অমিত আমি যে তোমার কাছ থেকে পরে টাকা পাবো সেটার প্রমাণ কি হবে? তখন অমিত আমাকে বলতেছে, বা বা আমিই বলতেছি যে আমাকে একটা নোটে তুমি সিগনেচার দাও, এটাকে অ্যাকাউন্টস না রেখে এটাকে কি বলো, নোটস বানায় দাও, একটা পেপারস দাও তুমি আমাকে, নোটস রিসিভেবল করে দাও এই 1,000 টাকা। তাহলে কি হলো, এটা একটা লিখিত ডকুমেন্টস। এবং যতদিন তুমি টাকা পরিশোধ করবে না, অনেক সময় সুদের কথা উল্লেখ থাকে। অর্থাৎ প্রাপ্য হিসাবের বিপরীতে যখন নোটে স্বীকৃতি, কোনো একটা কাগজে স্বীকৃতি দেওয়া হয়, সেটাকেই বলা হয় কি, নোট রিসিভেবল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এরপরে দেখো বলেছে কি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ব্যবসায় পণ্যদ্রব্য। তুমি কোনো একটা ব্যবসা করো, তুমি কোনো একটা ব্যবসা করো, আবারও বলি, তুমি কোনো একটা ব্যবসা করো, সেটার জন্য মাল তুমি নিয়ে এসে গোডাউনে রেখে দিয়েছো। ধরো এটা তোমার গোডাউন, এখানে মাল তুমি রেখে দিয়েছো, এটাকে বলা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে এই মাল তো তুমি ব্যবহার করতে পারবা, ব্যবহার করে এখান থেকে লাভ করবা, আরো অনেক কিছু করবা। তাহলে এই মজুদ পণ্যটাও একটা কি বলতো, সম্পত্তি। এরপরে দেখো, এখানে খুব ভালোভাবে মনে রাখবা, এই যে প্রিপেইড এক্সপেন্সেস বা অগ্রিম ব্যয় সমূহ বলেছে, ভালো করে দেখো, অগ্রিম ব্যয় সমূহ, যে কোনো অগ্রিম ব্যয় সম্পত্তি। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। একটু খেয়াল করো, স্যালারি, SALARY, স্যালারি মানে বেতন, আমরা জানি। ওয়েজেস, এগুলা ধীরে ধীরে আসে নিচে, সব পাবো। ওয়েজেস মানে মজুরি, ইন্টারেস্ট মানে সুদ, ঠিক আছে? তাহলে স্যালারি এক্সপেন্সেস, ওয়েজেস এক্সপেন্সেস, ইন্টারেস্ট এক্সপেন্স। স্যালারি মানে বেতন ব্যয়, ওয়েজেস মানে সুদ ব্যয়, ইন্টারেস্ট মানে কি বলতো, মজুরি, সরি, ওয়েজেস মানে মজুরি ব্যয়, ইন্টারেস্ট মানে সুদ ব্যয়। এগুলো তাহলে কিন্তু যেহেতু এখানে এক্সপেন্স বলা আছে, তার মানে এটা ব্যয়। আর আমি এর আগে একটা বললাম, ওখানে তোমাদের যে এই যে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় সমূহ, যত অগ্রিম ব্যয় আছে সবই সম্পদ। তাহলে এর আগে যদি আমি একটা এরকম শব্দ লাগাই দেই, PRE, PAID, প্রিপেইড, প্রিপেইড স্যালারি যদি লাগাই দেই, তাহলে কি হবে এটা বলো তো, অগ্রিম মজুরি ব্যয়। অগ্রিম বেতন। তার মানে কি, এটা কিন্তু সম্পদ হয়ে গেল। এই প্রিপেইড শব্দটা যদি তোমার না থাকে, ধরে নাও প্রিপেইড শব্দটা নাই, তাহলে কিন্তু সেটা শুধুমাত্র ব্যয়। কিন্তু তার আগেই যখন তুমি একটা প্রিপেইড শব্দটা যোগ করে দিলা, প্রি মানে পূর্বে, পেইড মানে পরিশোধ, অর্থাৎ আগেই পরিশোধ, তাহলে প্রিপেইড স্যালারি এক্সপেন্সেস যেটা, প্রিপেইড স্যালারি এক্সপেন্সেস যেটা, এটাকে কি বলা হবে বলো তো, সম্পদ। আচ্ছা, এর আগে এই ওয়েজেস এর আগে যদি আমি আবার লিখে দেই প্রিপেইড ওয়েজেস, অগ্রিম মজুরি ব্যয়, তখনও এটা সম্পদ। সম্পদ। এরপরে যদি প্রিপেইড ইন্টারেস্ট এক্সপেন্সেস বলে দেই, এটাও কি কিন্তু ব্যয়। সম্পদ। অর্থাৎ সম্পদ, হ্যাঁ। এগুলা যেহেতু যেহেতু অগ্রিম ব্যয়, মনে রাখবা, যত টাকা তুমি অগ্রিম খরচ করবা, যাকেই টাকা দিবা, সেটা হবে সম্পদ। মনে থাকবে তো? অগ্রিম টাকা দিলে সম্পদ। হ্যাঁ, অগ্রিম যেখানেই তুমি টাকা দাও সেটাই তোমার সম্পদ। ধরো তোমার বিদ্যুৎ বিলের টাকা তুমি অগ্রিম দিছো, তাহলে এটা প্রিপেইড ইলেকট্রিসিটি এক্সপেন্স, অগ্রিম বিদ্যুৎ খরচ, এটা তোমার সম্পদ। তোমার বাড়িতে যে লোকটা কাজ করতেছে, শ্রমিকে তুমি অগ্রিম মজুরির টাকা 2 মাসের দিয়ে রাখছো বা 2 দিনের, এটাও তোমার সম্পদ। তারপরে তুমি কর্মচারীদের বেতনের টাকা অগ্রিম দিছো, এটাও তোমার সম্পদ। মানে অগ্রিম যাই দিবা না কেন, এটা সম্পদ। মনে থাকবে কথাটা? হ্যাঁ মনে জি থাকে। স্যার। ঠিক আছে। এরপরে আরেকটা বিষয় দেখো, এখানে বলেছে অ্যাক্রুড এক্সপেন্সেস, বকেয়া আয় সমূহ। এই দুটা ভালো করে মনে রাখতে হবে। বকেয়া আয় সমূহ, যে কোনো আয় যদি বকেয়া থাকে, ধরো তুমি বাকিতে কাউকে কাজ করে দিছো, ঠিক আছে, তুমি টাকা পাওনি, এটাও তোমার কি হবে, সম্পদ হবে। কারো কাছ থেকে সুদের টাকা পাবে, এখনো দেয়নি, এটাও তোমার সম্পদ হবে। অর্থাৎ যে কোনো বকেয়া আয়ও সম্পদ। এই দুটো জিনিস ভালোভাবে মনে রাখবা। এরপরে দেখো বলেছে কি, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে। এরপরে দেখো বলেছে এখানে অফিস সাপ্লাইস, কি বলেছে, অফিস সাপ্লাইস সাপ্লাই। মানে কি, অফিসের সরবরাহ। আর একটা বলছে কি, এটা বুঝাই দিচ্ছি, স্টোর সাপ্লাইস মানে স্টোরের সরবরাহ। স্যার এটা আবার কি? এই দুটা জিনিসও সম্পদ। সাপ্লাইস কি আগে আমি এটা জানি বলি। সাপ্লাইসটা হলো কাগজ, কালি মানে মণিহারি, তোমরা নাম শুনে থাকবে অনেক সময়, সরবরাহ। স্যার, যেগুলো অবচয় হিসাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, স্যার, যেগুলো অবচয় না 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 না, সাপ্লাইসটা হলো এরকম, তোমরা জানো যে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে কিছু কাজ করতে গেলে কাগজ লাগে, কিছু মণিহারি দ্রব্যাদি যেটাকে বলে,
কাগজ লাগে, কালি লাগে, কলম লাগে, পেন্সিল লাগে, মার্কার লাগে, লাগে না এরকম? জি স্যার। কার্বন লাগে। এই যে কাগজ, কালি, কার্বন এই বিষয়গুলো কে একত্রে নামে বলা হয় সাপ্লাইজ। এখন এই সাপ্লাইজটা দুই জায়গায় ব্যবহার হয়। প্রতিষ্ঠানের অফিসে, আবার ব্যবহার হয় কোথায়? প্রতিষ্ঠানের যদি কোনো স্টোর থাকে মানে গুদাম থাকে সেখানে। এখন অফিসে যে সাপ্লাইজ গুলো ব্যবহার হয় সেটাকে বলা হয় অফিস সাপ্লাইজ, আর গুদামে যে সাপ্লাইজ গুলো ব্যবহার হয় বা স্টোরে সেটাকে বলা হয় স্টোর সাপ্লাইজ। আসলে এই স্টোর সাপ্লাইজ আর অফিস সাপ্লাইজ গুলোকে যখন কিনে নিয়ে আসা হয় একবারে কিনে নিয়ে আসা হয়, এই জন্য এটাকে প্রথমে সম্পদ আকারে ধরা হয়। 1 মিনিটের মধ্যে লাইন কাটবে। এই জন্য এটাকে প্রথমে কি আকারে ধরা হয় বলতো? সম্পদ আকারে ধরা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা কেটে দিয়ে আবার একটু জয়েন্ট দাও, আমি আরো 10-20 মিনিট নেই, নিয়ে তারপরে এই নিয়মটা শেষ করে দিই। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমি যেটা বলছিলাম তোমাদের, বুঝতে পেরেছো তো যে সাপ্লাইজটাও সম্পদ, আবার শুধু সাপ্লাইজ অন হ্যান্ড থাকলে এটাও সম্পদ। এবং ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, তুমি যদি কোথাও টাকা বিনিয়োগ করো সেখান থেকে তুমি সুদ পাবে, অতএব এটাও একটা কি হবে বলতো? সম্পদ। তাহলে সম্পদগুলো কি? যে সম্পদ, আর নিচে যেটা বলা আছে এগুলো পরে বলি। সম্পদ হচ্ছে কোনো মালিকানাধীন কোনো বস্তু এবং সেখান থেকে যে উপযোগ পাওয়া যাবে সেই সেই জন্য সেটাকে তাকে সম্পদ বলা হবে। এইবার তাহলে এই জাবেদার নিয়ম কি বলতো? এই সম্পদগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর কোনো কারণে যদি সম্পদগুলো কমে যায় তাহলে কি হবে আমাদের বলতো? ক্রেডিট হবে। ক্রেডিট হবে। এই তো, এইটা আমরা চিনলাম। আমরা যদি আপাতত এই কয়েকটা, বেশি না, খালি চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলি। তোমরা স্ক্রিনশট নিতে পারো তো নাকি সবাই? নিয়েছি স্যার। হ্যাঁ, স্ক্রিনশট নিবা কিন্তু সবাই, এই সম্পদের স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, এরপরে আমরা কোনটা পড়বো বলতো? দায় বা লায়াবিলিটিস কাকে বলে? লায়াবিলিটিস। আচ্ছা, দেখো কি বলেছে এখানে। কোন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পদের উপর ওই প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের দাবির সমষ্টিকে দায় বলে। এটা কেমন কথা বললো? কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পদের উপরে ওই প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের দাবির সমষ্টিকে দায় বলে। ধরো এটা একটা আমাদের সবার প্রতিষ্ঠান, ঠিক আছে? আমাদের প্রতিষ্ঠানে এখানে ল্যান্ড আছে, ফার্নিচার আছে, বিল্ডিং আছে, ইকুইপমেন্ট আছে, এরকম ভাবে অনেক সম্পদ আছে, নগদ টাকা আছে 10 লাখ টাকা, ঠিক আছে? এখন কেউ আছে যারা আমাদের কাছে থেকে টাকা পাবে, তার মানে কি এই প্রতিষ্ঠান থেকে টাকা পাবে না? ধরো 10,000 টাকা পাবে এই ব্যক্তি, তাহলে এই প্রতিষ্ঠানের উপরে এ হলো তৃতীয় পক্ষ, কিন্তু এই তৃতীয় পক্ষ আমাদের প্রতিষ্ঠান থেকে কত টাকা দাবি করবে বলো তো? 10,000 টাকা। যখনই এসে বলবে কি দাও, তুমি টাকা দাও আমাকে 10,000, বলতে পারে কিনা বলো? তাহলে এই যে যদি কেউ এসে দাবি করার অধিকার রাখে যে আমি টাকা পাই তোমার কাছ থেকে, এই তৃতীয় পক্ষ ব্যক্তি যারা আছে তাদেরকেই বলা হবে কি? দায়। তাহলে দায় কি বলতো? তৃতীয় পক্ষের দাবি। প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের দাবি। হ্যাঁ, প্রতিষ্ঠানের সম্পদের বা প্রতিষ্ঠানের কাছে থেকে তৃতীয় পক্ষের যে দাবি সেটাই দায়। আমি কারো কাছে থেকে ধরো লোন নিছি কোনো একটা ব্যাংক থেকে আমাদের প্রতিষ্ঠানের জন্য, ওই লোনের টাকা কি আমাদের পরিশোধ করা লাগবে নাকি লাগবে না? কথা বলতে হবে। অমিত, তুমি অডিও অফ রাখছো, কথা বলতে হবে আমার সাথে। হ্যাঁ। এখানে শিউলি, তোমার ওখানে গল্প হচ্ছে। জি স্যার, বলেন। তাহলে বুঝতে পেরেছো তো ব্যাপারটা নাকি? যে দাবি যেটা, জি ধরো স্যার। আমি ব্যাংক থেকে কোনো লোন নিছি, একটু খেয়াল করো, আমি ধরো কোনো না কোনো একটা ব্যাংকে থেকে লোন নিছি, এই ব্যাংক লোনের টাকা কি আমার পরিশোধ করা লাগবে নাকি লাগবে না? লাগবে স্যার। তাহলে এটা ব্যাংক তো আমাদের কাছ থেকে দাবি করতেই পারে। তাহলে এই ব্যাংক লোনকে আমরা কি অবশ্যই। বলবো বলতো? এই যে ব্যাংক লোন, তাহলে এই ব্যাংক লোনকে আমরা কি বলবো? যেটা লাল দাগ দিলাম সেটাই আগে তোমরা বলো। দায় বলবো না? দায় বলবো। কেন? আমি ব্যাংক থেকে লোন নিছি, ওরা চাবে টাকা। অর্থাৎ কেউ যদি খালি সুযোগ খুঁজে পায়, বলে ভাই আমি টাকা পাই, টাকা দাও,
সেটাই দায়, এক কথা। সেটা তোমার ব্যক্তিগত জীবনেও, ব্যক্তিগত জীবনে দায় কি, তোমার কাছে থেকে কেউ যদি কোনো টাকা পায় সেটাই তোমার দায়। তাহলে ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে দায় কি, প্রতিষ্ঠানের কাছে থেকে কেউ টাকা পাবে যদি পায় সেটা দায়। যেমন ব্যাংক থেকে লোন নিয়েছি, ব্যাংক লোন একটা দায়। আচ্ছা, এরপরে দেখো এই যে অ্যাকাউন্টস পেয়েবল বা প্রদেয় হিসাব। অ্যাকাউন্টস পেয়েবল কি, বাকিতে কোনো পণ্য কেনা হলো, খেয়াল করো, বাকিতে কোনো পণ্য কিনলাম, যখনই বাকিতে কিছু পণ্য কিনবো তখনই প্রদেয় হিসাব নামক একটা দায় বাড়বে। বাকিতে কোনো পণ্য কিনলে অ্যাকাউন্টস পেয়েবলের সৃষ্টি হবে। ঠিক আছে তো? জি স্যার। জি স্যার। কারণ যার কাছ থেকে বাকিতে মাল কিনেছি সে একটা নির্দিষ্ট সময় পরে বা যে কোনো সময় আসবে, এসে বলবে ভাই আমাকে টাকাটা দাও, ওর দাবি আছে এই প্রতিষ্ঠানের উপরে। আরো সহজ করে বলি দায়ের সংজ্ঞাটা দেখো, যদি এমন যে কাউকে টাকা দিতেই হবে, যে টাকা পরিশোধ করতেই হবে কিন্তু বকেয়া আছে, যেটা বকেয়া আছে পরিশোধ করা লাগবে, সেটাই দায়, আর কিছু না। অনেকটা এরকম। তাহলে এই অ্যাকাউন্টস পেয়েবলও দায় এবং নোটস পেয়েবলও দায়। নোটস পেয়েবল কি স্যার? ওই যে যেমন অ্যাকাউন্ট রিসিভেবল আর নোট রিসিভেবল বললাম না, অ্যাকাউন্টস পেয়েবলে কোনো স্বীকৃতি থাকে না, কাগজ থাকে না, কিন্তু নোটস পেয়েবলে একটা নোটে লেখা থাকে এবং ওই টাকা যতদিন পরিশোধ না হবে তার উপরে একটা সুদ দিতে হবে। এরপরে বলেছে দেখো অ্যাডভান্স রেভিনিউ বা আনআর্নড রেভিনিউ, অর্থাৎ অগ্রিম আয় অগ্রিম আয়। বা অর্জিত হয় নাই এমন আয়, যে আয়টা কি হয়নি, এখনো অর্জিত হয়নি। অগ্রিম তুমি টাকা নিয়ে রাখছো, ধরো তোমরা অনেক সময় যারা বাসায় টিউশনি করতে যাবে বা করে যদি থাকো, অনেক সময় তোমরা স্টুডেন্ট মানুষ, দেখা যায় টাকার কিছু ঘাটতি হলো, তুমি যা বললা যে আন্টি আমাকে কিছু টাকা দেন তো, এই মাসের টাকাটা আমাকে একটু আগেই দেন, কথার কথা। অগ্রিম। তুমি টাকাটা অগ্রিম নিলা না, এটা তোমার আয়, কিন্তু কিন্তু আয়টা কখন, কাজ করে দেওয়ার আগেই নিছো অগ্রিম। আচ্ছা ধরো তুমি একজন ডাক্তার, রুগী দেখার আগেই তুমি রুগীর কাছে থেকে ভিজিট নিয়ে নিয়েছো, তুমি কি রুগীকে সেবা দিয়েছো? দাওনি, টাকাটা কিন্তু না, অগ্রিম নিয়ে রেখেছো। তাহলে এটা কি একটা বলো তো? এটা একটা দায়। এটা একটা দায়, কারণ এটা একটা অগ্রিম আয়, অর্থাৎ দায়। আবার ধরো তুমি একটা উকিল, মক্কেলে কোর্টের পক্ষে লড়ই নিয়ে আগেই তুমি মক্কেলের কাছ থেকে 10,000 টাকা নিয়ে পকেটে ঢুকায় ফেলছো, এটাও দায়। আবার ধরো তুমি মাল বিক্রি করার আগেই টাকা নিছো, তোমার কিছু পরিচিত কাস্টমার আছে, ওরা এসে বলছে যে আমার মাল লাগবে, তো তুমি বলছো ভাই মাল লাগবে, ভালো মাল দেবো, সমস্যা নাই, কিন্তু টাকাটা আমাকে দেন। অগ্রিম ভাবে তুমি টাকাটা আগে নিয়ে রাখলা, এটা কি তোমার বলো তো? এইটা তোমার একটা অগ্রিম আয়, অর্থাৎ আনআর্নড সেলস। তাহলে এইরকম ভাবে অ্যাডভান্স রেভিনিউ বা আনআর্নড রেভিনিউ যত হবে এটা হচ্ছে তোমার দায়। শর্ট টার্ম পেয়েবল, শর্ট মানে টার্ম মানে মেয়াদ, শর্ট মানে সময়, টার্ম মানে মেয়াদ, স্বল্প সময় পাওনাদার, স্বল্প মেয়াদী পরিশোধ্য টাকা। ডিভিডেন্ড পেয়েবল বা প্রদেয় লভ্যাংশ, এগুলো আমরা পরে শিখবো, এগুলো হচ্ছে দায়। ব্যাংক লোন যেটা বললাম এটাও তোমার দায়। দেয়। আরো একটা কথা আছে এখানে, যে কোনো বকেয়া আয় লেখা আছে এখানে, এটা আয় নয়, এটা ব্যয় হবে। ঠিক আছে, এটা যে কোনো বকেয়া কি হবে বলতো? ব্যয়। যে কোনো দেয়। বকেয়া ব্যয়, ওটা মানে একটু প্রিন্টিং এ মিস করেছি, ব্যয়। তাহলে যে কোনো বকেয়া ব্যয়, খেয়াল করো কিন্তু বকেয়া ব্যয় কিন্তু দায়। হুম, মনে থাকবে, যে ব্যয়টা বকেয়া স্যার। আছে। যেমন আমি তোমাদের একটু আগে বুঝিয়েছিলাম, এই যে এই জায়গাটাতে আসি আমরা, খেয়াল করো, এই আমি এই প্রিপেইড শব্দগুলো মুছে দিচ্ছি। এই যে আমি তোমাদের যে মুছে দিলাম এখানে, এটা কি কি আছে পড়ো তো একজন। স্যালারি এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স হুম, আর ইন্টারেস্ট। এগুলো কি ব্যয় নাকি বলো তো? ব্যয়। হ্যাঁ, ব্যয়। হ্যাঁ, ব্যয়। তাহলে এইগুলো যদি তুমি ব্যয়ের টাকা যদি অগ্রিম পরিশোধ করো তাহলে হয় অগ্রিম ব্যয়, তখন হয় সম্পদ, তাই না? জি স্যার। আর এই ব্যয়ের টাকাটা যদি তুমি কি করো, বকেয়া রাখো, মানে তাহলে যে স্যালারি এক্সপেন্সেস পেয়েবল, পেয়েবল মানে পাওনা, তারপরে ওয়েজেস এক্সপেন্সেস পেয়েবল, বকেয়া মজুরি,
ইন্টারেস্ট এক্সপেন্সেস পেয়েবল, তাহলে এটা কি হয়ে গেল? প্রথমে হলো বেতন ব্যয়, ব্যয়, হ্যাঁ। বেতন বকেয়া বেতন ব্যয় বা প্রদেয় বেতন। আচ্ছা, আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বার তো বন্ধ নাই তো। না না, ব্যাচ শুরু করে দিছি অলরেডি। এক ব্যাচ দুইটা শুরু হয়ে গেছে, আজকেই তিনটাতেই আছে আর কি, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেকেই আছে, 1 তারিখে আসবে সব বলে বলে রাখছে। হ্যাঁ, ইনশাল্লাহ আবহাওয়া ভালো থাকলে ভালোই হবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুক, আমরা সবাই লাভবান হই, ছাত্ররা উপকৃত হোক, কি বলেন ভাইজান? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা? জি স্যার। তাহলে দেখো, একটু আগে আমি এখানে আর একটা কথা এখন তোমাদের বলে নেই। 1 নাম্বার, প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স মানে অগ্রিম ব্যয়। যে কোনো অগ্রিম ব্যয়কে আমরা কি বলবো বলো তো? অ্যাসেটস বলবো, ঠিক আছে না? সম্পদ। 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 আর এক্সপেন্স পেয়েবল বা অ্যাক্রুড এক্সপেন্স, EXPENSES, বানানটা একটু ভুল হয়েছে, EXPENSES, অ্যাক্রুড এক্সপেন্স। আচ্ছা, এক্সপেন্স পেয়েবল বলি মানে হলো প্রদেয় ব্যয় অবলিক অ্যাক্রুড এক্সপেন্স, আর বাংলা হলো কি বলতো? ACCRUED, অ্যাক্রুড এক্সপেন্স। এটাকে কি বলবো বলতো? এটা বকেয়া ব্যয়, যে কোনো বকেয়া ব্যয়। তাহলে কি বলতো? আমি এই কেবলই বলছি। লাইবিলিটি, হ্যাঁ, দায়। দায়। আচ্ছা, আসসালামু আলাইকুম বাবু ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, করছে। করছে, অসুবিধা নেই। জি, হ্যাঁ হ্যাঁ, ও বললো স্যার আজকেই দিয়ে দিব নিয়ে বলছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালাম। হ্যাঁ, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? হ্যালো। জি স্যার। তাহলে খরচের মধ্যে খরচ 2 রকম হয় স্বাভাবিকভাবে। একটা হলো অগ্রিম ব্যয়, আরেকটা কি? বকেয়া ব্যয়। মনে রাখতে হবে এটা, কিন্তু জাবেদাতেই লাগবে। অগ্রিম ব্যয় সম্পদ, আর বকেয়া ব্যয় কি বলতো? লাইবিলিটিস। লায়াবিলিটিস বা দায়। এরপরে আরেকটা জিনিস আছে, ইনকাম আছে না আমাদের? ইনকাম, হ্যাঁ, সেটা আমরা একটু পরে আসছি। ইনকামের ব্যাপারটাতে আসবো, ওটা জানলেই অনেকটা ইয়ে হয়ে যাবে। তাহলে দেখো, এখন আমাদের এই বকেয়া ব্যয়গুলো কি হতে পারে? লাস্টে কি শব্দ থাকবে বলো তো? বলেছি আমি পেয়েবল শব্দটা, তাই না? জি স্যার। আচ্ছা, এই শুধু স্যালারি কি বলো তো? বেতন। ব্যয়। বেতন। আর স্যালারি পেয়েবল কি? অগ্রিম ব্যয়। বকেয়া ব্যয়। হ্যাঁ, মানে প্রদেয় বেতন এটা। তাহলে এই স্যালারির আগে যদি থাকতো প্রিপেইড স্যালারি, তাহলে এটা কি হতো তখন? অগ্রিম বেতন মানে সম্পদ হতো। তাহলে এখানে ওয়েজেস পেয়েবল বলেছে, এই বানানটা একটু ভুল আছে। PAYA, BL-টা হবে ইর আগে। প্রদেয় মজুরি, এটা তোমার হচ্ছে ব্যয়। যদি প্রিপেইড ওয়েজেস থাকতো তাহলে এটা অগ্রিম ব্যয় হতো, সম্পদ। এরপর অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস পেয়েবল, বিজ্ঞাপন ব্যয় পাওনা, এটাও তোমার বকেয়া ব্যয়। যদি থাকতো প্রিপেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, তাহলে এটা হতো সম্পদ, কারণ অগ্রিম ব্যয় হতো। আর যদি শুধু অ্যাডভার্টাইজিং অথবা শুধু অ্যাডভার্টাইজিং এক্সপেন্স থাকতো, তাহলে সেটা হতো ব্যয়। এরপরে ডিভিডেন্ড পেয়েবল, প্রদেয় লভ্যাংশ। ডিভিডেন্ড মানে লভ্যাংশ, লাভের যে একটা অংশ। এরপরে ইন্টারেস্ট পেয়েবল, ঠিক আছে তো? ভুল হবে, ধীরে ধীরে ইজি না হবে, স্যার। একদিনে কিন্তু হবে না। আমি বলেছি, আজকে বলি, অনেক কঠিন প্রথমের দিকে একটু লাগবে, ধীরে 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 একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই জিনিসগুলো আমি বুঝাই দিচ্ছি, 2 দিন অঙ্ক করি বা প্রথম দিন করি, তারপরে করি, দেখো একদম ক্লিয়ার হয়ে আসবে। এরপরে বলেছে এখানে ইনকাম বা আয় সমূহ।
আমাদের আয় সমূহ কোনগুলো, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে যে সকল লেনদেন দ্বারা আয় প্রকাশ পায় তাকে আয় বলে। এক কথা, সেবার বিনিময়ে যদি কিছু পাওয়া যায় বা লেনদেনের মাধ্যমে যদি তোমার অতিরিক্ত কিছু আসে, আচ্ছা, সেবা দিয়ে যেটা পাওয়া যায় সেটা আয়। তুমি যদি কোথাও বিনিয়োগ করো, বিনিয়োগ থেকে যদি কিছু টাকা পাও, সেটাও তোমার আয়। তোমার কোনো সম্পত্তি বিক্রি করলে সেখান থেকে সম্পত্তির মূল্যের অতিরিক্ত যা পাবে সেটাও তোমার কি হবে, আয় হবে। তাহলে আয় কি হতে পারে? দেখো, সেলস মানে বিক্রয়, বিক্রয়, কমিশন ইনকাম মানে কি, কমিশন আয় বা কমিশন কমিশন রেভিনিউ, আয়, এটাও আয়। ইন্টারেস্ট ইনকাম, তুমি যদি সুদ পাও তাহলে সেটা আয়, সুদ প্রদান করলে ব্যয়। বন্ড ইন্টারেস্ট ইনকাম, বন্ডের সুদ বাবদ আয়, এটাও একটা আয়। গেইন অন সেলস অফ অ্যাসেট, সম্পত্তি বিক্রয় হতে লাভ। সার্ভিস রেভিনিউ মানে সেবা আয়, এটাও একটা আয়। কোনো অসুবিধা আছে? না, না স্যার। এরপরে কোন হিসাব? এক্সপেন্স, তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে ব্যয়, নিও। তাহলে ব্যয়, ব্যয় কি, তাই না? যে তাহলে সকল যে ব্যয় সকল থেকে ব্যয় থেকে স্বল্পকালীন উপযোগ স্বল্পকালীন পাওয়া উপযোগ পাওয়া যায় তাকে ব্যয় বলে। উপযোগ টাকা হবে খুব অল্প সময়ের জন্য, 1 মাস, 5 দিন, 10 দিন, বুঝতে পারছো তো? যেমন হ্যাঁ, স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, বেতনের জন্য যদি তুমি কিছু ব্যয় করো। আচ্ছা, বেতন কয় মাসের, ওখান থেকে কয় মাসের সুবিধা পাওয়া যায়? বেতন 1 মাসের না? জি স্যার। তারপরে বলছে ওয়েজেস, মজুরি। মজুরি কয়দিন শ্রমিকরা মজুরি বাবদ কাজ করে দেয়, তুমি টাকা দিলে 1 দিন, ঠিক হয় কিনা বল? দৈনিক নাহলে মাসিক। দৈনিক, মাসিক মজুরি হয় না, মাসিক বেতন, সাপ্তাহিক মজুরি হয়। আর বিজ্ঞাপন কয়দিনের জন্য হয়? অল্প কয়েকদিনের জন্য। তারপরে যে ইন্টারেস্ট এক্সপেন্স, সুদ ব্যয়। তারপরে যে ডেলিভারি এক্সপেন্স, সরবরাহ ব্যয়। তারপরে সরবরাহ ব্যয়, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স মানে অবচয় খরচ। ইউটিলিটিস এক্সপেন্সেস, উপযোগ খরচ। স্টোর সাপ্লাইস এক্সপেন্সেস, স্টোর সরবরাহ হবে এটা, স্টোর সরবরাহ খরচ, এটা একটু ভুল আছে। সরবরাহ, অফিস সাপ্লাইস এক্সপেন্স, অফিস সরবরাহ খরচ। রেন্ট এক্সপেন্সেস, ভাড়া খরচ। পার্সেস মানে ক্রয়। ফ্রেইট ইন অবলিক ক্যারিজ ইন মানে হলো ক্রয় পরিবহন। এটা স্ক্রিনশট দিয়ে নাও। যায়।